যাকে একসময় পুরো গ্রাম অপমান করেছিল, একদিন সেই মানুষটারই এক কাপ চায়ের জন্যই পুরো গ্রাম লাইনে দাঁড়িয়েছিল। কিন্তু কিভাবে এলো এমন বদল? চলুন গল্পটা শুরু করা যাক। পটলপুর গ্রামে মোহন নামে এক গরিব কাঠুরিয়া থাকত। সে তার বৃদ্ধ মায়ের সাথে থাকত। খুব কষ্টে তাদের সংসার চলত। একদিন মোহন জঙ্গল থেকে কাঠ কেটে বাড়ি ফিরছিল। তখন তার বৃদ্ধ মা উঠানে রান্না করছিল। মা, খুব খিদে পেয়েছে, কিছু খেতে দাও। তুই আগে হাত মুখ ধুইয়ে নে, আমি এখনই ভাত বাড়ছি। জানো মা, আজ কাঠ কাটতে গিয়ে দেখি জঙ্গল প্রায় শেষ হয়ে যাচ্ছে, সব গাছ কেটে ফেলছে। আজ তো কাঠের জন্য অনেক ভেতরে যেতে হয়েছে। আমাদের ভবিষ্যতের কথা ভেবে খুব ভয় লাগছে। জঙ্গল থেকে কাঠ আনতে না পারলে বিক্রি করব কি আর খাবই বাকি? তুই এত চিন্তা করিস না, দেখবি উপরওয়ালা সব ঠিক করে দেবে। এখন আগে খাবারটা খেয়ে নে। সারাদিন কত কষ্ট করিস, দেখবি কোনো না কোনো পথ ঠিক বেরিয়ে যাবে। তারপর মোহন খাবার খেয়ে নেয়। পরের দিন সকালে মোহন আবার কাঠ কাটার জন্য জঙ্গলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। পথে গ্রামের মহাজন ভোলার সঙ্গে দেখা হয়। আরে মোহন, এই সকাল সকাল কোথায় যাচ্ছিস? এই তো জঙ্গলে যাচ্ছি কাকা, কিছু কাঠ কাটতে। আপনার থেকে আর কি লুকোবো? এই গরিবের সংসার তো এসব করেই চলে। আপনার যদি কাঠ লাগে বলবেন। অবশ্যই, যেহেতু জঙ্গলে যাচ্ছিস, আমার জন্য কিছু কাঠ নিয়ে আসিস। ঠিক আছে কাকা, নিয়ে আসব। মোহন জঙ্গলে যায়, কিছু কাঠ কেটে ভোলার বাড়িতে নিয়ে আসে। আরে আসো আসো মোহন, তোমারই অপেক্ষা করছিলাম। আশা করি এই কাঠ দিয়ে আপনার কয়েকদিন চলে যাবে। কাকা, একটা কথা ছিল। কি কথা? আপনি তো আমাদের সংসারের অবস্থা জানেন। ঘরে নুন আনতে পান্তা ফুরোয়। কয়েকদিন ধরে হাতে একদমই টাকা নেই। আমি না হয় না খেয়ে থাকব, কিন্তু মাকে তো অভুক্ত রাখতে পারি না। তাই ভাবছিলাম, যদি কিছু টাকা ধার দিতেন, আমি খুব তাড়াতাড়ি ফিরিয়ে দেব। টাকা তো দিতে পারি, কিন্তু ফিরিয়ে দিতে পারবি তো? আমি কিন্তু সুদে আসলে নেব। হ্যাঁ কাকা, যে করেই হোক আপনার টাকা আমি ফিরিয়ে দেব। ভোলা মোহনকে কিছু টাকা ধার দিল। সেই টাকা নিয়ে মোহন বাড়ি ফিরে এলো। আরে খোকা, কোথায় ছিলি এতক্ষণ? কখন থেকে অপেক্ষা করছি। তারপর মোহন সব কথা মাকে খুলে বলল। তুমি বলো মা, আমি কি করতাম? ঘরে তো কিছুই ছিল না যে রান্না হবে। আমি না হয় অভুক্ত থাকতাম, কিন্তু তোমাকে কিভাবে অভুক্ত রাখতাম মা? তাই ভোলা কাকার কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে এসেছি। এখন এই টাকা দিয়ে তোমার জন্য কিছু খাবার কিনে আনব। আরে খোকা, আজ যদি তোর বাবা জীবিত থাকতেন, তাহলে আমাদের এমন দিন দেখতে হতো না। তোর বাবা এই গ্রামে চা বিক্রি করতেন। উনার মতো এত সুস্বাদু চা কেউ বানাতে পারত না। উনার চা এত সুস্বাদু ছিল যে প্রত্যেক গ্রামবাসী আমাদের দোকানেই ডেরা জমিয়ে বসতো। এমনকি শহর থেকেও লোক আসতো উনার হাতের চা খাওয়ার জন্য। সত্যি মা, বাবা কি সত্যি এত সুস্বাদু চা বানাতেন? হ্যাঁ বাবা। ইস, আমিও যদি এমন চা বানাতে পারতাম। তোর বাবা এক বিশেষ পদ্ধতিতে চা বানাতেন। উনি সবকিছু একটা খাতায় লিখে রেখেছিলেন। খোকা, তুই একটা কাজ কর। ভোলার থেকে যে টাকা এনেছিস, সেটা দিয়ে চা বানানোর জিনিস নিয়ে আয়। আমি খাতাটা বের করি, তুই সেটা দেখে বানাস। আমার বিশ্বাস, তুই অবশ্যই নিজের বাবার মতো চা বানাতে পারবি। ভালো বুদ্ধি দিলে মা। এতে করে বেশ কিছু টাকাও উপার্জন করতে পারবো, আর তাতে কাকার টাকাটাও ফিরিয়ে দিতে পারবো, আর আমাদের দিনও ফিরিয়ে আনতে পারবো। তুমি দেখবে মা, আমি মন দিয়ে কাজ করব। তারপর বাবার মতো আমারও অনেক নাম হবে। তখনই মোহন ভোলার দেওয়া টাকা দিয়ে চা বানানোর সব সরঞ্জাম নিয়ে আসে। আর অন্যদিকে মোহনের মাও সেই খাতাটা খুঁজে বের করেন। মা, আমি সব জিনিস নিয়ে এসে পড়েছি। খুব ভালো হয়েছে। আমিও খাতাটা বের করে ফেলেছি। এইটার মধ্যে রং চা, দুধ চা, লেমন টি, এইসব চা বিভিন্নভাবে বানানোর পদ্ধতি আছে। তারপর মোহন চা বানানো শুরু করে, আর তার মা খাতা থেকে পড়ে পড়ে তাকে বলে দিতে থাকেন কি কি দিতে হবে এবং কখন কখন দিতে হবে। এইবার এলাচটা দে, তারপর একটু পরে চাটা নামিয়ে ফেলিস। ঠিক আছে মা। তারপর চা তৈরি হলে মোহন চা নিয়ে বাজারে রওনা দেয়।
বাজারে গিয়ে মোহন নিজের চায়ের কেটলি নিয়ে দাঁড়িয়ে পড়ল। তারপর জোরে জোরে ডাকতে শুরু করল। গরম গরম চা, নতুন চা, একবার খেয়ে দেখুন। আরে এ আবার কে আমার দোকানের সামনে এসে চেঁচামেচি করছে? আরে এ তো মোহন, মনে হচ্ছে সেও চা বিক্রি করতে নেমেছে। এর এত সাহস আমার দোকানের সামনে দাঁড়িয়ে চা বিক্রি করবে? আমি একে এখানে টিকতে দেব না। ঠিক তখন গ্রামের দুজন লোক মোহনের দোকানের সামনে এসে দাঁড়ালো। আরে মোহন, এখন তুইও চা বিক্রি করবি নাকি? তুই পারিস চা বানাতে? তুই বরং জঙ্গলে গিয়ে কাঠ কাঠ, তোর দ্বারা এসব হবে না। আরে ছাড় তো, চল খেয়ে দেখি কেমন বানিয়েছে। এই মোহন, আমাদের 2 কাপ চা দে তো। এক্ষুনি দিচ্ছি। মোহন খুশি মনে তাদের 2 কাপ চা এগিয়ে দিল। ছি ছি, এটা কি চা বানিয়েছিস? না চিনি ঠিক আছে, না দুধ, চায়ের নামে একেবারে গরম জল। সত্যি বলছি, এমন বাজে চা কখনো খাইনি। চা বানাতে না পারলে দোকান খুলতে এসেছিস কেন? ঠিক তখনই পাশের দোকান থেকে শামুর গলা ভেসে আসলো। এই দিকে আসুন ভাই, ওর দোকানে গিয়ে সময় নষ্ট করবেন না। ভালো চা খেতে হলে আমার দোকানে আসুন। বিপিন আর রাঘব হেসে হেসে শামুর দোকানে চলে গেল। মোহন কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল, তারপর মন খারাপ করে বাড়ি ফিরে এলো। আরে খোকা, এত তাড়াতাড়ি ফিরে এলি? কি হলো, মন খারাপ কেন? মানুষ কি চা পছন্দ করেনি? না মা, কেউই পছন্দ করেনি। সবাই বলল আমার চা নাকি মুখে দেওয়ার মতো নয়। আমি খুব চেষ্টা করেছিলাম বাবার মতো চা বানাতে, কিন্তু বুঝলাম এত সহজ না। প্রথম দিনেই সব হয় নাকি রে? না মা, আমি হার মানব না। আমাকে আরও চেষ্টা করতে হবে, আরও শিখতে হবে। একদিন আমিও এমন চা বানাবো যেটা সবাই পছন্দ করবে। এই তো আমার ছেলে, তুই চেষ্টা চালিয়ে যা, বাকি ভগবান আছেন। এইভাবে মোহন দিনের পর দিন বাজারে গিয়ে চা বিক্রি করার চেষ্টা করতে লাগল, কিন্তু বাবার মতো সেই স্বাদ সে কিছুতেই আনতে পারছিল না। তাই প্রতিদিনই তাকে ব্যর্থ হয়ে ফিরে আসতে হতো। এইভাবে অনেক দিন কেটে গেল, কিন্তু যতই চেষ্টা করুক মোহনের চায়ের ব্যবসা তেমন দাঁড়াচ্ছিল না। একদিন সকালে হঠাৎ ভোলা কয়েকজন লেঠেল নিয়ে মোহনের বাড়িতে এসে হাজির হলো। এই মোহন, বাড়িতে আছিস? বাইরে আয়। চিৎকার শুনে মোহন আর তার মা বাইরে বেরিয়ে এলো। কি হয়েছে কাকা? কি হয়েছে সেটা তুই ভালো করেই জানিস। কাকা, আমাকে ক্ষমা করুন। আমি আপনার কাছ থেকে যে টাকা নিয়েছিলাম সেটা দিয়ে চা বিক্রির কাজ শুরু করেছিলাম, কিন্তু তেমন কিছু বিক্রি করতে পারছি না। আর একটু সময় দিন, টাকা এলেই আপনাকে সব ফিরিয়ে দেব। তোর এসব কথা শুনে আমার কোনো লাভ নেই। তোর চায়ের কি ভরসা? আজ না বিক্রি হলে কালও নাও হতে পারে। আমি কি তোর জন্য বসে থাকব? আমার সুদে আসলে টাকা চাই। দয়া করে আমাদের কিছুটা সময় দাও, আমি কথা দিচ্ছি তোমার টাকা আমরা অবশ্যই ফিরিয়ে দেব। ঠিক আছে, তোকে আর 2 মাস সময় দিচ্ছি। ততদিন তোর বাড়ির দলিল আমার কাছে থাকবে। তারপর ঘরের দলিল নিয়ে ভোলা সেখান থেকে চলে যায়। মোহন আর তার মা অসহায়ের মতো দাঁড়িয়ে কাঁদতে লাগল। কিছুক্ষণ পর মোহন চুপচাপ উঠে দাঁড়ালো। সেই আগের দিনের বানানো চা নিয়েই আবার বাজারে চলে গেল। হয়তো শেষবারের মতো একটা চেষ্টা। সেখানে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল, যদি কেউ এসে 1 কাপ চা কিনে খায়। ঠিক তখনই 3 জন গ্রামবাসী তার সামনে এসে দাঁড়ালো। এই 3 কাপ চা দে তো। মোহনের চোখে একটু আশা জাগল। সে তাড়াতাড়ি চা এগিয়ে দিল, কিন্তু চায়ে এক চুমুক দিতেই ছি, এটা কি বানিয়েছিস? চা নাকি পচা জল? এইটা তো লোক ঠকানো হচ্ছে। এমন লোককে শিক্ষা দেওয়া উচিত, একে মার। এই বলে তারা 3 জন মিলে বাজারের সবার সামনে মোহনকে মারতে শুরু করল। কেউ এগিয়ে এলো না, কেউ থামালো না। কিছুক্ষণ পর তারা চলে গেল। মোহন মাটিতে পড়ে রইল, একা, অপমানিত, অসহায়। ঠিক তখনই সেখানে এক বৃদ্ধ এসে দাঁড়ালেন। বাবা খুব তেষ্টা পেয়েছে, একটু জল দেবে? আরে যা যা, এখন এসে বিরক্ত করিস না। দেখছিস না দোকানে ভিড়, অন্য কোথাও যা। শামুর কথা শুনে বৃদ্ধ লোকটা মন খারাপ করে সেখান থেকে চলে গেলেন। তারপর ধীরে ধীরে মোহনের কাছে এসে দাঁড়ালেন। বাবা, আমাকে একটু জল দিতে পারবে? খুব তেষ্টা পেয়েছে। ক্ষমা করবেন জেঠু, আমার কাছে জল নেই, তবে চারা আছে। বিক্রি করতে এনেছিলাম, কিন্তু কেউ কিনল না। আপনি চাইলে 1 কাপ খেতে পারেন।
দাও বাবা দাও। মোহন কষ্টে উঠে দাঁড়িয়ে এক কাপ চা এগিয়ে দিল। বৃদ্ধ ধীরে ধীরে চায়ে চুমুক দিলেন, একবার, দুবার, তারপর মুখে হালকা হাসি ফুটে উঠল। আরে বাহ, চা তো খুব ভালো। অনেক বছর পর এমন চা খেলাম। সত্যি বলছেন? আমার বানানো চা? হ্যাঁ বাবা, বিশ্বাস না হলে তুই নিজেই খেয়ে দেখ। মোহন নিজেও এক কাপ চা খেয়ে অবাক হয়ে গেল। আরে সত্যিই তো, এটা তো বেশ ভালো। কিন্তু এটা কিভাবে সম্ভব? আমি তো এতে আলাদা কিছুই দিইনি। একটু আভি সবাই এটাকে বাজে বলল, আর এখন এত ভালো লাগছে কেন? কারণ সব স্বাদ শুধু জিনিসে হয় না বাবা, কিছু স্বাদ মানুষের মন থেকেও আসে। মানে? তুই এত অপমান সহ্য করলি, মারও খেলি, তারপরও একজন তেষ্টার্ত মানুষকে ফিরিয়ে দিলি না। এই উদারতাই তোর আসল শক্তি। এই বলে বৃদ্ধ নিজের কাপড়ের ধাজ থেকে ছোট্ট একটা পুটলি বের করলেন। এটা রাখ, এটা কি? বিশেষ এক জড়িবুটি। যখন চা বানাবি এতে অল্প একটু মিশিয়ে দিবি, দেখবি মানুষ তোর চায়ের স্বাদ ভুলতে পারবে না। সত্যি? হ্যাঁ, তবে একটা কথা মনে রাখিস, যদি এই জড়িবুটি কোনো লোভী মানুষের হাতে যায় তাহলে এটা আশীর্বাদ নয়, অভিশাপ হয়ে দাঁড়াবে। এই কথা বলে বৃদ্ধ উধাও হয়ে গেলেন। তারপর মোহন বাড়ি ফিরে গিয়ে বৃদ্ধ লোকটার সঙ্গে হওয়া সব ঘটনা তার মাকে খুলে বলল। হয়তো ভগবান কোনোভাবে তোর পাশে দাঁড়িয়েছে খোকা। পরের দিন সকালেই মোহন আবার চা বানাতে শুরু করল। এবার তার মনে ভয় কম, আশা বেশি। চা তৈরি হওয়ার পর সে সাবধানে বৃদ্ধের দেওয়া জড়িবুটির অল্প একটু চায়ের মধ্যে মিশিয়ে দিল, আর জড়িবুটি মেশানোর সঙ্গে সঙ্গে চা থেকে দারুণ একটা গন্ধ বেরোতে শুরু করল। মা, এই গন্ধটা! সত্যিই তো খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। সেই চা নিয়েই মোহন বাজারে চলে গেল। কিছুক্ষণের মধ্যেই কয়েকজন গ্রামবাসী গন্ধ পেয়ে তার দোকানের সামনে এসে দাঁড়ালো। বাহ, কি দারুণ গন্ধ! আমাকে এক কাপ খাওয়াও তো। আমাকেও এক কাপ দাও তো। তোমার চায়ের গন্ধে পুরো বাজার মোহিত হয়ে গেল। হ্যাঁ ভাই, তাড়াতাড়ি দাও, আর অপেক্ষা হচ্ছে না। মোহন সবার হাতে চা তুলে দিল। এক চুমুক দিতেই সবার মুখের ভাব বদলে গেল। আরে বাহ, এটা তো দারুণ। ভাই, তোমার চায়ের কোনো জবাব নেই। খবরটা মুহূর্তের মধ্যেই পুরো বাজারে ছড়িয়ে পড়ল। দেখতে দেখতে মোহনের দোকানে লম্বা লাইন পড়ে গেল। সেদিন তার সব চা বিক্রি হয়ে গেল। এরপর প্রতিদিন মোহন সেই জড়িবুটি মিশিয়ে চা বানাতে লাগল। ধীরে ধীরে তার চায়ের নাম পুরো গ্রামে ছড়িয়ে পড়ল। যে দোকানে একসময় কেউ যেত না, এখন সেখানে জায়গা পাওয়া মুশকিল। কিছুদিনের মধ্যেই মোহন ভালো টাকা রোজগার করতে শুরু করল। প্রথমেই সে ভোলার কাছে গেল। এই নিন কাকা, আপনার সব টাকা সুদসহ। এবার আমাদের ঘরটা ফিরিয়ে দিন। বাহ, দেখছি আজকাল বেশ রোজগার হচ্ছে। এত তাড়াতাড়ি টাকার ব্যবস্থা করে ফেললি। যাই হোক, আমার টাকা পেলেই হলো। ভোলা টাকা নিয়ে চুপচাপ ঘর ফিরিয়ে দিল। মোহন নিজের ঘর ফিরে পেল। এরপর সে আর তার মা অনেকটা স্বস্তিতে দিন কাটাতে লাগল। অন্যদিকে শামুর অবস্থা দিন দিন খারাপ হতে লাগল। এখন গ্রামের কেউ তার দোকানে চা খেতে আসতো না, সবাই শুধু মোহনের দোকানেই যেত। এসব দেখে শামুর ভেতরে ভেতরে আগুন জ্বলছিল। এভাবে চলতে থাকলে আমার ব্যবসা শেষ হয়ে যাবে। আমাকে জানতে হবেই মোহন এমন কি মেশায় তার চায়ে। পরের দিন শামু আড়ার থেকে নজর রাখতে লাগল, আর তখনই সে দেখে মোহন চায়ে একটা ছোট্ট পুটলি থেকে কিছু মিশিয়ে দিল। ও, তাহলে এই রহস্য! এবার বুঝেছি। দেখি এবার তোর দোকানে কে আসে। সেই রাতেই শামু চুপি চুপি মোহনের দোকানে ঢুকে জড়িবুটির পুটলিটা চুরি করে নিল। পরের সকালে মোহন দোকানে এসে জড়িবুটি খুঁজতে গিয়ে অবাক হয়ে গেল। আরে, পুটলিটা কোথায় গেল? এখানেই তো রেখেছিলাম। অন্যদিকে শামু নিজের দোকানে বসে হাসছিল। আজ তো আমার ভাগ্য খুলে গেল। এবার এই জড়িবুটি আমার চায়ে মিশিয়ে দেব, তারপর দেখি কে আর মোহনের দোকানে যায়। ঠিক তখনই কয়েকজন গ্রামবাসী শামুর দোকানে এলো। এই শামু, তাড়াতাড়ি চা দে। আজ মোহনের দোকানে এখনো চা হয়নি। আজ এমন চা খাওয়াবো জীবনে ভুলতে পারবি না। শামু নিজের চায়ে জড়িবুটি মিশিয়ে সবাইকে দিল, কিন্তু চায়ে এক চুমুক দিতেই ছি, এটা কি বানিয়েছিস? উফ, কি ভয়ানক গন্ধ! আমার তো বমি চলে আসছে। আজকের পর
আর কোনোদিন তোর দোকানে আসবো না। কি? এটা কিভাবে হলো? চা তো ভালো হওয়ার কথা ছিল। ঠিক তখনই হঠাৎ শামুর ঠেলাতে আগুন লেগে গেল। দেখতে দেখতে পুরো ঠেলাটা জ্বলে ছাই হয়ে গেল। হায়, আমার সব শেষ। বুঝেছি, এসব ওই জড়িবুটির কারণেই হয়েছে। আমার এটা চুরি করা উচিত হয়নি। লোভে পড়ে নিজেরই সর্বনাশ করলাম। দূরে দাঁড়িয়ে সব শুনছিল। বৃদ্ধ লোকটা ঠিকই বলেছিলেন যে এই জড়িবুটি লোভের জন্য ব্যবহার করবে, তার ওপর এটা উল্টো প্রভাব ফেলবে। লোভ শেষ পর্যন্ত শামুর সবকিছু কেড়ে নিল। আমরা এই গল্প থেকে শিখতে পারি যে সততার ফল সব সময় ভালো হয়, আর লোভ শেষ পর্যন্ত সর্বনাশ ডেকে আনে।